নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপাল ভাঁড়কে নিয়ে নেমন্তন্ন রক্ষা করতে গেছে। রাজার ভোজ বলার তো কথাই নয়, থালার পাশে 52 পদ সাজানো, এবং রাজা পড়লেন ফাঁপড়ে। শুরু করবেন কি দিয়ে? গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করলেন যে, গোপাল, কোনটা আগে খাবো? গোপাল বললেন, মহারাজ, বেগুন পোড়া দিয়ে খাওয়া শুরু করুন, পোড়া মুখে সব ভালো লাগবে। আজ আমি কি করব? একটি বিষয়ের উপর আমার একটা ভালো খবর রয়েছে আর একটা খারাপ খবর রয়েছে, কিন্তু আমি গোপাল ভাঁড়ের ফর্মুলা মানব না। ভালো খবর দিয়ে এডিট পেজ শুরু করব আজ। আমরা যদি এক জাতি এক প্রাণ হয়ে জান লড়িয়ে দিই, তাহলে করোনার পরে বিশ্ববাজার দখলের সোনার সুযোগ রয়েছে আমাদের। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে চীনকেও চিৎপটাং করে দিতে পারি আমরা। সুযোগটা কীরকম? শুনতে একটু খারাপ। চীনের প্রতি কারো যদি দুর্বলতা থাকে, তাহলে তিনি মনক্ষুণ্ণ হতে পারেন। করোনা ভাইরাসের আঁতুড়ঘর হিসেবে গোটা বিশ্বের কাছে কার্যত ভিলেন হয়ে গেছে বেইজিং। যে দেশ থেকে রোগ ছড়ায় সেখানে কেই বা ব্যবসা করতে চায়? তাছাড়া করোনা সংক্রমণে বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য পুরো লাটে উঠেছে। তার জন্য সকলে দোষ দিচ্ছেন চীনকেই। বেজিংয়ের নিজের আভ্যন্তরীণ যে সমীক্ষা, সেটা বলছে যে 1989-এর পর তাদের ভাবমূর্তি কখনো এত খারাপ হয়নি। 89 সালে টিয়েনানমেন স্কোয়ারে গণতন্ত্রকামী ছাত্র বিক্ষোভ নির্মমভাবে দমন করেছিল বেইজিং। তবু সেই তথাকথিত প্রতি বিপ্লব দমনকে কয়েকটা দেশ সমর্থন করেছিল। এবার হন্যে হয়ে বন্ধু খুঁজছে চীন। কিন্তু বিশ্বজুড়ে ক্ষোভের একটা চোরাস্রোত বয়ে চলেছে। এখন আর কেউ কিন্তু সরাসরি যুদ্ধ করে না, যুদ্ধ হয় অর্থনীতির। আর চীনের বিজনেস মডেল হচ্ছে মেক ইন চায়না। বিশ্বের অধিকাংশ বহুজাতিক সংস্থার কারখানা চীনে। সে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলিতে সস্তায় প্রশিক্ষিত শ্রমিক, কর ছাড়, বিজলি, সড়ক, জল ইত্যাদি ইত্যাদি নানা পরিকাঠামো মেলে। এতদিন এই সুবিধা ভোগ করে চীন থেকে আউটসোর্সিং করছিল অধিকাংশ বহুজাতিক সংস্থা। মোবাইল থেকে কম্পিউটার সব তৈরি হচ্ছিল চীনে। এবার পাশা উল্টে গেছে। করোনা সংক্রমণের পর জাপানি কোম্পানিগুলো অবধি চীন ছেড়ে চলে গেছে। আমেরিকান কোম্পানিগুলিও তারা যাবো করছে, কিন্তু যাবে কোথায়? কে দেবে সেই পরিকাঠামো? এই কে দেবে এই শূন্য স্থানটি পূরণ করতে চায় ভারত। আর হিসেব সহজ, চীন থেকে লগ্নি স্রোত বেরিয়ে যাচ্ছে, এবং নালা কেটে তাকে যদি ভারতে আনা যায়, তাতে বাধা কিসের? অনেক লাভ। চীনও তো সস্তার মোবাইল আর ইলেকট্রনিক জিনিসপত্র বেচে আমাদের দেশীয় কোম্পানিগুলোর বাজার নষ্ট করছে। এখন আমরা যদি বিকল্প পরিকাঠামো দিতে পারি, সেই কোম্পানিগুলোই ভারতে আসবে। সব রাজ্যকে অর্থনীতির এই সরল সত্যটি বুঝিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পের জন্য জমিও চিহ্নিত করা হয়ে গেছে। চীনই কি করোনার জনক? এখনো প্রশ্নের উত্তর মেলেনি। মারণ ভাইরাসের জন্মস্থান চীন, এই তথ্যে বেইজিংও আপত্তি করছে না। কিন্তু চীনের ল্যাবরেটরিতেই করোনা জন্মেছে কিনা তার প্রমাণ এখনো মেলেনি। মারণ ভাইরাসের জন্মবৃত্তান্তের সঙ্গেই নতুন একটা বিতর্ক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দুই তরফেই তার উত্তর হতে পারে। প্রশ্নটি হলো, করোনা মহামারীতে চীনের লাভ হলো না ক্ষতি? নিজের দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে কলকারখানা খুলে গেছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এখন বিশ্বজুড়ে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করে মুনাফা লুটছে। দেশীয় বাজারে ডলার বাতিল করে ডিজিটাল কারেন্সিও চালু করে ফেলেছে বেইজিং, যাতে আমেরিকা তার আর্থিক নিষেধাজ্ঞা জারি করলেও কোনো ক্ষতি না হয়। রাষ্ট্রসংঘের হিসেব বলছে, করোনার পর মন্দায় বিশ্ব ডুবে গেলেও ভারত ও চীন বেঁচে থাকবে। কিন্তু চীনই যে বিশ্বজয়ী হয়ে যাবে, হিসেবটা বোধহয় এত সরল নয়। বিশ্ব মহামারীর আঁতুড়ঘর হিসেবে গোটা বিশ্বের চোখে বেইজিং এখন ভিলেন। ভাইরাসের জন্মস্থানে ব্যবসা করতে চায় না অধিকাংশ সংস্থাই। আউটসোর্সিংয়ে চীনে কারখানা খুলে ব্যবসা চালাচ্ছিল বহুজাতিক সংস্থা। সস্তার দক্ষ শ্রমিক সহ একাধিক সুবিধা দিয়ে মেক ইন চায়না অর্থনীতি চলছিল। এবার ওই সংস্থাগুলির অনেকেই চীন থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায়। জাপান ইতিমধ্যেই তাদের বেসরকারি সংস্থাগুলিকে চীন থেকে পাত্তারি গুঁড়োতে নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে মোটা বেল আউট প্যাকেজও দিয়েছে শিনজো আবে সরকার। আমেরিকার অন্তত 200টি বহুজাতিক চীন ছাড়ার পরিকল্পনা করছে। তাদের পরবর্তী গন্তব্য কি? ভারত কেন নয়? প্রশ্নটি ভাবিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাই করোনা সংক্রান্ত কনফারেন্সেও রাজ্যগুলিতে লগ্নি পরিকাঠামো তৈরি করতে অনুরোধ করেন তিনি।
30 এপ্রিল লগ্নি আকর্ষণের জন্য ফার্স্ট ট্র্যাক স্ট্র্যাটেজি বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে শিল্পের জন্য জমি চিহ্নিত করে রাখতে বলেন প্রধানমন্ত্রী। শিল্পের চিহ্নিত জমিতে বিজলি, সড়ক ও জলের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। দেশ জুড়ে 4,62,000 হেক্টর জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। চিহ্নিত জমির সিংহভাগ রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলিকেও লগ্নি আকর্ষণের কাজে লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিদেশি লগ্নি এনে গুজরাটের চেহারা বদলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আমেরিকায় নিষিদ্ধ মোদী লগ্নির জন্য ভরসা করেছিলেন চীনের ওপরেই। এখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশের স্বার্থে সেই চীনেরই ব্যবসা কেড়ে নিতে চান মোদী। তার হিসেব বলছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য প্রক্রিয়াকরণ, কেমিক্যাল, ভারী শিল্প, সৌর সরঞ্জাম ও বস্ত্রবয়ন শিল্পের বহু বড় ব্র্যান্ড চীন থেকে ভারতে আসতে পারে। বিদেশি সংস্থাগুলি যাতে একেবারে তৈরি পরিকাঠামো পায় তা নিশ্চিত করতে চায় মোদী সরকার, যাতে চীন ছাড়তে আগ্রহী হলেই ভারতের বিকল্প তাদের জন্য রেডি থাকে। কারণ বিশ্ব অর্থনীতিতে পরিস্থিতি ঘুরতে বেশি সময় লাগে না। যত দেরি হবে তত বেশি কোম্পানি মুখ ঘুরিয়ে ফেলবে। করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়ছে দেশ। এবার চীনের থেকে ব্যবসা ছিনিয়ে আনতেও জোটবদ্ধ লড়াই জরুরি। রাজনীতির ক্ষুদ্র স্বার্থ দেখলে জাতীয় স্তরে দেশেরই ক্ষতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এবার খারাপ খবর, লকডাউনটা আমাদের বেশ গা সওয়া হয়ে গেছে। মার্চের 3য় সপ্তাহে শুরু হয়েছিল, তারপর এপ্রিল পেরিয়ে এখন মে মাস। ইদানিং বাইরে বেরোলে দেখতে পাচ্ছি লম্বা লম্বা লাইন। মদের দোকানগুলোর বাইরে সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে বেশ ভিড়ই আছে এবং দাঁড়িয়ে রয়েছেন সুরাপ্রেমীরা। 3 দিন হলো লাইন ছোট হয়নি, বরং বেড়েই চলেছে। মদের লাইনটা চোখে দেখা যাচ্ছে, লাইনে দাঁড়ানো লোকগুলোকে তাদেরকেও চোখে দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব একটা বড় না, এটা ছোট সত্য। এর পিছনে একটা বড় সত্য রয়েছে যেটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু লকডাউনটা উঠে গেলে চোখে পড়বে। যেদিন সব দোকান খোলার অনুমতি দিয়ে দেবে কেন্দ্র এবং রাজ্য, সেদিন সব দোকান খুলবে কি? এপ্রিলের গোড়ায় গড়িয়াহাট ও নিউ মার্কেটের শুনশান ফুটপাত আপনাদের দেখিয়েছি আমরা। এবার চৈত্র সেল হয়নি। লকডাউন যখন পুরোপুরি উঠে যাবে, সবকটা বন্ধ দোকান খুলবে কি? খুলবে না। কারণ ছোট ব্যবসায়ীদের সকলের হাতে দোকান খোলার পুঁজি নেই। সঞ্চয় যা ছিল তার সবই এই লকডাউনের বাজারে বেঁচে থাকতে খরচ হয়ে গেছে। গড়িয়াহাট বা নিউ মার্কেটের বা হাতিবাগানের ছোট ব্যবসায়ীদের এই যন্ত্রণা বিক্ষিপ্ত নয়। রাজ্যে রাজ্যে, শহরে শহরে এমন অনেক ব্যবসায়ী জাস্ট শেষ হয়ে যাবেন। সল্টলেকের সেক্টর 5 থেকে আমরা সম্প্রচার করি। এখানে তথ্য প্রযুক্তি কর্মীদের চাহিদা পূরণে ফুটপাতে বিশাল এক বাজার রয়েছে। খাবারের দোকান, চায়ের দোকান, চাটের দোকান, কি নেই? লকডাউনের পর তথ্য প্রযুক্তি শিল্পের সব কর্মী অফিসে কিন্তু ফিরবেন না, এবং আমি নিশ্চিত বহু সংস্থাই তাদের সিংহভাগ কর্মীকে বাড়তি রেখেই কাজ করবে। তাতে অফিস চালানোর খরচা অনেকটাই বেঁচে যাবে, আর মরে যাবে ওই ফুটপাথের দোকানগুলো। কারণ তাদের ক্রেতা কমে যাবে, দোকানের আয় কমবে, মানে তারাও কর্মী ছাঁটাই করবে। একটা কর্মী মানে একটা পরিবার। এবার হিসেবটা আপনারা নিজেরাই করে নিন। আর এ তো গেল অনুসারী শিল্প, লোকসানে চলা কর্পোরেট সংস্থা, মাঝারি দোকানদার, ছোট কারখানা, এদের হিসেব তো ছেড়েই দিলাম। আপনারা জানেন লকডাউন চলাকালীন এই এপ্রিল মাসেই দেশ জুড়ে কত মানুষ বেকার হয়ে গেছেন? 13 কোটি। এখন প্রতি 4 জন কর্মক্ষম নাগরিকের মধ্যে একজন সম্পূর্ণ বেকার। একে খারাপ খবর বলবো না তো কাকে বলবো? রাহুল গান্ধীকে চেনা যাচ্ছে, কিন্তু এই রূপে তাকে কখনো কেউ দেখেনি। কেরালার কংগ্রেস সাংসদও স্বেচ্ছায় কোয়ারেন্টিনে। চেহারা অনেকটাই বদলে গেছে, তবু রাহুল গান্ধী বলে চিনতে ভুল হয় না। কিন্তু তাকে নতুন ভূমিকায় দেখলে বিষম লাগতে বাধ্য। কংগ্রেস সাংসদ সাংবাদিকতা করেছেন, শখের সাংবাদিকতা নয়, রীতিমতো সিরিয়াস। একে দায়িত্বশীল রাজনীতিও বলা যেতে পারে। ওয়েব চ্যাট করছিলেন রঘুরাম রাজনের সাথে। এবার কথা বলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রশ্ন সোজাসাপটা, দেশের গরিবের কি হবে? লকডাউনে কাজ হারিয়ে ফিরছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। ক্ষুদ্র মাঝারি শিল্পের কোমর ভেঙে কোটি কোটি বেকার। বেসরকারি হিসেবে এপ্রিলেই বেকার হয়েছেন 13 কোটি মানুষ। 3রা মে পর্যন্ত দেশে বেকারির হার বেড়ে হয়েছে 27.1%।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনি দিন খায় মানুষ। হকার, রাস্তার ধারে ছোট দোকানি, নির্মাণ শ্রমিক, হস্তশিল্পী ও রিকশাওয়ালাদের একেবারেই অনাহারের পরিস্থিতি। মানুষকে বাঁচিয়ে রাখার উপায় কি? প্রশ্ন রাহুলের। জবাবে অভিজিৎ বলেছেন, সব গরিবকে রেশন ব্যবস্থার আওতায় আনতে হবে, দুর্নীতিহীন ও ত্রুটিহীনভাবে খাদ্য বন্টন করতে হবে। So we have large numbers of people who don't have ration cards. There's an argument being made, just hand out what is in the godowns because it's going to get more and more full. Hand out temporary ration cards to anybody who wants one. In fact, put all other ration cards in abeyance. Just put temporary. Anybody wants one can get a temporary ration card. Lasts for 3 months for now. দুর্বল অর্থনীতিকে ছোবল দিয়েছে করোনা, এর অভিঘাত করোনার থেকেও ভয়াবহ হবে বলছেন অর্থনীতিবিদরা। ঘুরে দাঁড়ানোর উপায় কি? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন, বাঁচতে হলে গরিবের হাতে সরাসরি টাকা তুলে দিতেই হবে, অন্য ভাবনা চিন্তার অবকাশ আর নেই। Giving money in the hands of everybody so that they go buy in the stores or they buy consumer goods. The MSME sector produces a bunch of stuff that people will want. They've been not buying things. So if they had money, or even if you promised them money, it doesn't have to be that money is right now. If you're in the red zone, you could say, look, whenever it's lifted, we'll have money in your account. You'll have 10,000 rupees in your account and you can spend it. করোনা সংকট অর্থনীতিকে কোন তলানিতে নিয়ে যায় তা সময়ই বলবে। তবে মূল্যবোধের তলানি থেকে উঠে আসছে জাতীয় রাজনীতি। প্রকৃত বিরোধীর মতোই দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছেন রাহুল গান্ধী। তার একের পর এক ইন্টারভিউ পরোক্ষে পরামর্শ জুগিয়ে যাচ্ছে মোদী সরকারকে। করোনা পরবর্তী সময়ে কি নতুন এক রাহুল গান্ধীকে দেখবে দেশ? তাই যদি হয় তাতে ক্ষতি কি? সক্রিয় বিরোধী নেতা তো গণতন্ত্রকেই শক্তিশালী করে। করোনার পরেই যেদিন অপেক্ষা করে আছে তার মোকাবিলা শুধু সরকার দিয়ে হবে না, বিরোধী শিবিরেও সুযোগ্য নেতা থাকতে হবে। রাহুল গান্ধী কিন্তু আশা জাগাতে শুরু করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। ফ্রান্স দখলের পর 2.5 লক্ষ ব্রিটিশ সেনাকে ইংলিশ চ্যানেলের কোণে একদম কোণঠাসা করে ফেলেছিল নাৎসি জার্মান বাহিনী। সেই সময় জাতীয়তাবোধ দেখিয়েছিলেন ব্রিটিশরা। নৌকা, ডিঙি, জাহাজ, স্টিমার, যার পক্ষে যা সম্ভব তাই নিয়ে ছুটে গিয়েছিলেন ফ্রান্সে। মাত্র 2.5 দিনে 2.5 লক্ষ সেনার প্রত্যেককে নিরাপদে দেশে ফেরা ইংরেজরা। ইতিহাসে কে বলে দ্য গ্লোরিয়াস রিট্রিট। ব্রিটেনের পর চ্যালেঞ্জটা নিয়েছে ভারত। বিদেশে আটকে থাকা প্রায় 2 লক্ষ দেশবাসীকে দেশে ফেরানো হবে, যার জন্য কাল থেকে দিকে দিকে উড়ে যাবে বিমান, ছুটে যাবে জাহাজ। বিশেষ পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ। বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত দিল্লির। ধাপে ধাপে কয়েক লাখ মানুষকে ঘরে ফেরাবে সরকার। ভারত তো বটেই, এই অভিযান সফল হলে এটাই হবে বিশ্বের বৃহত্তম উদ্ধার অভিযান। 7ই মে থেকে শুরু হবে অভিযান। পাঠানো হবে 64টি বিমান এবং নৌসেনার জাহাজ। 1,92,000 ভারতীয়কে দেশে ফেরানো হবে। চলতি সপ্তাহেই আমেরিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, সৌদি, কাতার, ওমান, বাহরিন সহ 13টি দেশ থেকে 14,800 জনকে ফেরানো হবে। অপারেশন শুরু হচ্ছে মালদ্বীপ, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে। 7ই মে আবুধাবি থেকে কোচি এবং দুবাই থেকে কোঝিকোড়ের উদ্দেশ্যে উঠবে বিমান। মালদ্বীপের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে নৌসেনার একটি জাহাজ। দ্বিতীয় দফা ইরান, আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া থেকে ভারতীয়দের ফেরাবে দিল্লি। বিশ্বের প্রত্যেক প্রান্তে ভারতীয় দূতাবাসে তৈরি হচ্ছে আটকে পড়া ভারতীয়দের নামের তালিকা। সংযুক্ত আরব আমিরশাহীতেই 2 লক্ষেরও বেশি ভারতীয় নথিভুক্ত করেছেন নাম। মস্কোয় আবেদন করেছেন 11,000-এরও বেশি মানুষ। 1200 আবেদন জমা পড়েছে নিউজিল্যান্ডে। নাইরোবির দূতাবাসে 390টি আবেদনপত্র জমা পড়েছে। কিভাবে চলবে গোটা প্রক্রিয়া? দিল্লি জানিয়েছে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে প্রত্যেক বিমানে 200 থেকে 300 জন যাত্রী তোলা হবে। অগ্রাধিকার দেওয়া হবে শিশু, গর্ভবতী, বৃদ্ধ, ঠিকা শ্রমিক এবং ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া নাগরিকদের। যাদের কোনো উপসর্গ নেই তাদেরই ফেরানো হবে। একটি সূত্র বলছে, লন্ডন থেকে দেশে ফেরার টিকিটের দাম হবে 50,000 টাকা। আমেরিকা থেকে ফেরার খরচ হতে পারে 1 লক্ষ টাকা। রাজ্যগুলোকে ইতিমধ্যেই পর্যাপ্ত টেস্টিং কিট, কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে রাখার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, ভারতীয় নৌসেনার বৃহত্তম অ্যাম্ফিবিয়াস প্ল্যাটফর্ম আইএনএস জলাশ্ব, আইএনএস শার্দুল এবং মগরকে এই অপারেশনে পাঠানো হবে।
দেশে ফেরানোর পর প্রত্যেকের স্ক্রিনিং এবং 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বিদেশ থেকে ভারতীয়দের উদ্ধারে এত বড় অপারেশন আগে দেখেনি দেশ। 1990 সালে গালফ ওয়ারের সময় কুয়েত থেকে 1,70,000 ভারতীয়কে বিমানে করে দেশে ফেরায় দিল্লি। এখনো পর্যন্ত সেটাই ছিল ভারতের সবচেয়ে বড় উদ্ধার অভিযান। 2006 সালে লেবানন যুদ্ধের সময় অপারেশন সুকুনের মাধ্যমে যুদ্ধক্ষেত্র থেকে 1,764 জনকে উদ্ধার করে দেশে ফেরায় নৌসেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল ভারতীয় নৌসেনার বৃহত্তম অভিযান। এবার নতুন ইতিহাস লেখার পালা। এই অভিযানে অন্তত 2 লাখ মানুষকে দেশে ফেরানো যাবে। আবেদনের ভিত্তিতে সংখ্যাটা বাড়বে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। করোনা বাদ দিলে আজকের সবচেয়ে বড় খবর কাশ্মীরে হিজবুল কমান্ডারের মৃত্যু। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছে রিয়াজ নাইকু। পুলওয়ামার একটি গ্রামে লুকিয়েছিল সে। 8 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল এই হিজবুল জঙ্গি। মাথার দাম ছিল 12 লক্ষ টাকা। কয়েকদিন আগে হান্দওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ হন 5 সেনাকর্মী। তার মধ্যে মেজর ও কর্নেল পদমর্যাদার অফিসাররা ছিলেন। সুন্দরী কাশ্মীরের এটাই যেন দিনলিপি। এ মারবে তো ও তার পাল্টা মারবে, আর পাকিস্তান লাগাতার উস্কানি দিয়ে যাবে। গোটা দেশে লকডাউন কার্যকর হয়েছে 50 দিন হলো। আর কাশ্মীরে গত বছর অগাস্ট মাস থেকেই লকডাউনের আওতায়। ঘরবন্দি জীবনটাই উপত্যকার বাসিন্দাদের একটা নিত্যদিনের জীবন, নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। লাইফ লাইনটুকু টিকে রয়েছে কিন্তু জলপথে, গুছিয়ে বললে শিকারার বাজারে। মে দিবস কমিউনিস্ট চীনে অন্যতম বড় উৎসব। করোনা মুক্তির সদম্ভ ঘোষণার জন্য যেন এই দিনটিকেই বেছে নিল বেজিং। কলকারখানা আগেই খুলেছে, একের পর এক শহরে নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে। করোনার পরে 1 মে তারিখই ছিল প্রথম পাবলিক হলিডে। শুক্রবারে চীনের প্রতিটি টুরিস্ট স্পটকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বেজিংয়ের অদূরে ফরবিডেন সিটি থেকে সুদূরের চীনের প্রাচীর। মানুষের ভিড়ে প্রতিটি লোকেশনই সরগরম। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের একটা বিধি অবশ্য মানা হচ্ছে, তবুও মানুষের চোখ মুখ দেখে স্পষ্ট মুক্তির আনন্দ বাঁধ ভেঙেছে। তার ঠিক বিপরীত ছবি ভারতের অন্যতম সেরা টুরিস্ট ডেস্টিনেশনে। 2019-এর অগাস্ট মাস থেকে কাশ্মীরি লকডাউনে। কারণটা প্রথমে ছিল রাজনৈতিক, 370 বিলোপ ও পুনর্বিন্যাস। তারপর হয়ে গেল নাগরিক স্বাস্থ্য। কাশ্মীরবাসী গৃহবন্দী দশা কাটেনি। বদ্ধ জীবনধারায় নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে কিছুটা অনুমতি দিয়েছে প্রশাসন। রাজ্যটা কাশ্মীর, তাই সাপ্লাই চেনেও রয়েছে অভিনবত্ব। উপত্যকার বাসিন্দাদের কাছে নিত্য পণ্য পৌঁছে দিচ্ছে এই শিকারাগুলি। तो इसकी खासियत ये हर जगह जगह पहुंचता है। ये फ्राई सब्जी होती है, यहाँ पे शुरू होती है सवेरे। कम से कम मॉर्निंग में ये 5 बजे स्टार्टिंग होता है, 5 बजे से लेके 7:30 या 7 बजे तक खत्म। तो ये सब्जी हम घर घर पे पहुंचाते हैं। जैसे मानो यहाँ पे मार्केट आज तक बंद नहीं हुआ है। দেশের বাকি অংশে সবজি পরিবহন হয় ট্রাকে, কখনো ট্রেনের ভেন্ডার কামরায়। কাশ্মীরের সবজি বাজারে আসে নৌকায় চড়ে। তাতে একটা বাড়তি সুবিধাও রয়েছে, নৌকায় সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করা সুবিধাজনক। इनके पास अपना खेती से निकलते अपने खुद बनाते हैं, खुद बेचते हैं, उधर है ऐसा। अभी वायरस के से वजह से ये इधर मार्केट चालू रहते हैं, इसलिए कि ये डल लेक के अंदर ही ये सेफ है। मतलब डिस्टेंस रखते हैं दूर दूर बेचने में, सोशल डिस्टेंस रखते हैं दूर दूर बेचने के लिए। কাশ্মীরকে আবার কবে কাশ্মীরের মতো দেখব, প্রাণোচ্ছল সুন্দর, অপেক্ষা রইল। ততদিন জীবন কাঠির মতো জীবনের ধুকটুকুনিটুকু বাঁচিয়ে রাখবে এই লাইফলাইনগুলি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।